এটা ডেফিনেটলি একটা মব সন্ত্রাস। কিন্তু দুটি ঘটনার পেছনেই একটি রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন। মব সহিংসতার পেছনে আসল চালিকা শক্তি কি? রাষ্ট্র কেন নিয়ন্ত্রণে বারবার ব্যর্থ হচ্ছে? দেখুন, একটা হলো মব এবং আরেকটা হলো রাজনৈতিক অধিকার, সংবিধানের স্বীকৃত রাজনৈতিক অধিকার। সেটা হলো যে একেবারে নিয়মতান্ত্রিকভাবে মিছিল মিটিং করা। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে মিছিল মিটিং এবং মব মব হচ্ছে অর্কেস্ট্রেটেড সহিংস কর্মকাণ্ড, অপরজনকে একেবারে এটাকে বলে আটকিয়ে ফেলা, ভাঙচুর করা, আগুন দেওয়া এবং একটা সংঘবদ্ধ যে রাজনৈতিক সহিংসতা সেটাকে মব হিসেবে দেখা ভালো। আর একটা হলো যে ধরুন নিয়মতান্ত্রিক, যে যেমন বাইতুল মোকাররমের সামনে জামায়াত ইসলাম এনসিপি যেই সমাবেশ করেছে, দাবি দাবা আন্দোলন করছে, এটাকে আপনি মব বললে এটা হালকা হয়ে যাবে, এটা রাজনৈতিক অধিকার। মবের যে বিষয়টা আসছে, গত সপ্তাহে দুটি ঘটনা ঘটেছে। একটি হলো কুষ্টিয়াতে একটা প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে আগের দিনকার ভিডিও তারা ভাইরাল করেছে। আমি বলেছি এটা হলো যে ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট দিয়ে বিশেষ উদ্দেশ্যে এটি করা হয়েছে। পেছনে কারণ থাকতে পারে যে মাজার দখল, জায়গা জমি দখল, পূর্বশত্রুতা, এমনকি ওই মাজারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পক্ষ বিপক্ষে নানান রকম দ্বন্দ্ব থাকতে পারে। তো সেটা করার জন্য 2021 সালের একটা ভিডিওকে একেবারে একসাথে 7 থেকে 10টা অ্যাকাউন্ট থেকে একযোগে প্রচার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে পৌঁছানোর আগেই তাকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। এটা ডেফিনেটলি একটা মব সন্ত্রাস, এটার অন্যভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আরেকটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ট্রান্সজেন্ডার এবং এলজিবিটি কিউ জনগোষ্ঠী আছে, সমকামিতার অভিযোগে তো তারা তাদেরকে তাদের দাবি দেওয়া নিয়ে যখন দাঁড়িয়েছে তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে। এখন দুটি ঘটনা বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু দুটি ঘটনার পেছনেই একটি রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন। কারণ হলো আমরা জানি বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের একটা অংশ সবসময় ডক্টর ইউনূস সরকারের আমলে অগণিত এরকম মব সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, কয়েক শত, হাজারের কাছেও হয়ে যেতে পারে। কিছু আমরা সামনে দেখেছি, আমরা যেগুলো গণমাধ্যমে আলোচিত হয়েছে, কিন্তু এর বাইরে যেগুলো খুব আলোচিত ছিল সেই আলোচিত ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখবো এর পেছনে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধন ছিল। সেই রাজনৈতিক গোষ্ঠীটা কি? তারা মনে করে যে মাজার কিংবা আপনার এটাকে কি বলে মানে স্রষ্টার আরাধনার জন্য মানুষ যাবে কেবল মসজিদে, অন্য কোনো কোথাও যাবে না, এবং মসজিদে যাওয়াটাই স্রষ্টা বলে দিয়েছেন এবং সেটাই আমরা করব, এর বাইরে যারা করবে তারা সবই অবিশ্বাসী, বেধর্মী, এবং তারা আমাদের এই যে শাহবাগ ন্যারেটিভটা যারা প্রতিষ্ঠিত করেছে তাদের তো ধারণাই হলো যে এই যারা বাউল সম্প্রদায় আছে কিংবা সুফিজমে বিশ্বাস করে এদের গায়ে গন্ধ, এরা শাহবাগী, এরা গোসল করে না। তো এই ধরনের একটা ন্যারেটিভ আছে, এইটা একদম নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের তরফ থেকেই আছে। এইটা আমি একেবারে নাম ধরেই বলতে পারি যে জামায়াত শিবির এবং ইসলামী রাজনীতি যারা করে, এই জামাত শিবির প্রক্সি মওদুদি যে জনগোষ্ঠী আছে, এবি পার্টি বলুন, কিছু ক্ষেত্রে এনসিপি বলুন, যদিও এনসিপি খুবই আমি বলবো যে এটা সাধুবাদ জানায় যে তারা এই বাউল হত্যাকাণ্ডের বিপক্ষে দাঁড়িয়েছে এবং বিবৃতি দিয়েছে, কিন্তু অন্য অপর রাজনৈতিক দল দেখবেন চুপ, এটা নিয়ে কোনো কথা নেই। তো আপনি ডক্টর ইউনূস সরকারের আমলে যেসব ঘটনা প্রবাহগুলো ঘটেছে, আর এই যে মব পিটিয়ে মারা মাজারের খাদেমকে, হোয়াটএভার তার রাজনৈতিক বিশ্বাস কিংবা ধর্মীয় বিশ্বাস, আমি তো অন্তর্যামী নই না, অন্তর্যামী জানেন যে সে আমাকে ডাকছে না অন্য কাউকে ডাকছে। আমাকে ডাকার যে মাধ্যমটা আর একটা মওদুদি মতবাদী বিশ্বাসীরা যেটা চাপিয়ে দিচ্ছে, এটাই সঠিক নাকি there are other ways to কি বলে pray to God? সো অন্তর্যামী সবচেয়ে ভালো জানেন, কিন্তু যারা চাপিয়ে দিচ্ছে যে না তুমি এটা করতে পারবা না, এটাই মব। সেই মবটা হচ্ছে ডক্টর ইউনূসের শাসনামলে যারাই করেছে, আজকেও তারা মাজার ভাঙার ঘটনা দেখেছি এবং সাধুদের চুল দাড়ি কেটে ফেলার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আমরা কিন্তু এমন একটি ঘটনাও দেখেছি যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। যখন আমি আর মনে করতে চাই না, বলতেও চাই না,
আমি বললাম তো একই জনগোষ্ঠী। এইটার সাথে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মিলান তাহলে এটাও দেখবেন যে একই জনগোষ্ঠী। এখন আমি যদি বলি যে সমকামিতা আমাদের দেশে আইনত বৈধ না, আমি সমকামিতার পক্ষে বয়ান উৎপাদন করব কিনা, না আমি করব না। কারণ আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্মীয় মূল্যবোধ সেটার এটাকে কি বলে, সেটাকে সমীহ করতে চাই এবং রাষ্ট্রীয় সেটা সমীহ করবে, রাষ্ট্র সমীহ করার জন্যই আছে। কিন্তু আপনাকে যে ইন্ডিভিজুয়াল ডিগনিটি, ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি মর্যাদা, এইটা যে সংবিধান সংস্কৃত একটা বিষয়, সাম্য মানবাধিকার, আপনি যদি সংবিধান মানেন সাম্য মানবাধিকার, আপনি যদি ইসলামের বিধানও মানেন সেখানেও এই সাম্য মানবাধিকারকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। সেখানে আমি কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কেবলমাত্র, আপনি এর আগে দেখেছেন যে তাবলিগ জামাতকেও এই জনগোষ্ঠী পছন্দ করে না, তারা মনে করে যে তারা অন্য ভিন্ন পথে চলছে, এটা ঠিক না। আবার তাবলিগ জামাতের যারা আছে তাদের একটা গোষ্ঠী মনে করে যে জামায়াত ইসলাম ঠিক পথে নাই। জামায়াত ইসলামী মূলত আমি বলবো যে এখানে ফুয়াদ সাহেব থাকলে হয়তো আমাকে বাধা দিতে পারতেন, সেটা হলো যে খুব সেন্সিটিভ বিষয়, কিন্তু ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে অনেকখানি একঘরে একটা রাজনীতি জামাত ইসলাম করছে কেবলমাত্র মৌদুদিবাদ প্রচার করার জন্য, যেটা নির্বাচনের আগে আমাদের ধর্মীয় যিনি মুরব্বী আছেন হেফাজতের, উনি বলেছেন যে এটা হারাম, মৌদুদিবাদ হারাম, এদেরকে ভোট দেওয়া যাবে না। শুধু উনি না, আমরা এর আগে নানান জায়গায় আমি বিরোধিতা করেছি, মাওলানা আব্বাসী সহ আরো অনেকের নীতির বিরোধিতা করেছি, কিন্তু তারা নির্বাচনের আগে এসে অন্তত এক জায়গায় এসে একমত হয়েছে, ফতোয়া দিয়েছেন যে না, এই মৌদুদিবাদের ইসলাম আসলে ইসলাম না। এবং বেশিরভাগ ঘটনা কিন্তু তৌহিদি জনতার নামে ঘটানো হ্যাঁ, হয়েছে। এই তৌহিদি জনতা এটা ভেগ টার্ম, এটা এমন না যে তৌহিদি জনতার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে কিংবা তারা খুব সুসংগঠিত, এটা না। দেখবেন তৌহিদি জনতার নামে মূলত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে যায় এই রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো। সেই ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, আপনি বলতে পারেন যে এই দুটা ঘটনা নিয়ন্ত্রণে সরকার কিছুটা ব্যর্থ হয়েছে।